অসুখী একজন কবিতার থেকে যে সমস্ত এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নোত্তরগুলি 2025 সালের মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সেই রকমই কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আমার আজকের এই ভিডিওতে আমি অসুখী একজন কবিতার থেকে এমসিকিউ এবং এসএকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, কারণ এই চ্যানেলের মধ্যে আমি অসুখী একজন কবিতার সহ আমাদের ক্লাস 10-এর অন্যান্য যে সমস্ত পাঠ্য কবিতা আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, প্রশ্নোত্তর নিয়ে আলোচনা, গদ্য থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমি করে থাকি। সেই সমস্ত ভিডিওগুলো তোমরা চ্যানেলের মধ্যে চাইলে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশন তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। এই ভিডিওর শেষে আমি জ্ঞানচক্ষু গল্প থেকে ঠিক একই রকম গুরুত্বপূর্ণ এসএকিউ এবং এমসিকিউ নিয়ে যে আলোচনার মূলক ভিডিও এই চ্যানেলের মধ্যে দিয়েছি তার লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা চাইলে সেইখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবে। এবং বাংলা গাইড ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে তোমরা অসুখী একজন কবিতার থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনা, প্রত্যেকটি লাইন ধরে তার যে বিস্তারিত ব্যাখ্যা, সেই ভিডিওটিও চাইলে দেখে নিতে পারবে, যাতে করে কবিতাটি তোমাদের বুঝতে সুবিধা হয়। তো কথা আর বেশি না বাড়িয়ে আমরা আমাদের আলোচনার মূল পর্বে প্রবেশ করি। আজকের এই আলোচনার প্রথমেই যে এসএকিউ প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হলো অসুখী একজন কবিতাটিকে বাংলায় তর্জমা করেছেন। মূল কবিতাটি স্প্যানিশ ভাষায় লেখা, সেইখান থেকে বাংলাতে সেটিকে তর্জমা করা বা অনুবাদ করা, তর্জমা শব্দের মানে হচ্ছে অনুবাদ করা। সেই অনুবাদটি যিনি করেছেন তিনি হচ্ছেন নবারুণ ভট্টাচার্য। এই প্রসঙ্গে এই মূল যে কাব্যগ্রন্থ, অর্থাৎ অসুখী একজন কবিতাটি মূল যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা বাংলা অনুবাদটি মূল কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি আমরা আমাদের এই ভিডিওরই পরবর্তী অংশে যখন এমসিকিউ আলোচনা করব সেখানে বিস্তারিতভাবে সেটি বলবো। তো ভিডিওটি শেষ অবধি দেখো, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরের প্রশ্ন, কবি পাবলো নেরুদার প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে নেকতালি রিকার্ডো রেয়েন্স বাসে আলতো। পাবলো নেরুদা নামের উৎস সম্পর্কে কি জানা যায়? এটি তুলনামূলকভাবে একটু কম গুরুত্বপূর্ণ, তবে তোমরা এটা জেনে রেখো, নামটা জেনে রেখো বা তার উৎস সম্বন্ধে জেনে রেখো। প্রখ্যাত স্প্যানিশ কবি পাবলো নেরুদার নামের উৎস চেক গল্পকার জা নেরুদা, আর তার পাবলো নামটির সম্ভাব্য উৎস হলো পাবলো পিকাসো। তো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নাম থেকেই পাবলো নেরুদা নামটি তার নেওয়া হয়েছে বা রাখা হয়েছে। মানব সভ্যতায় যুদ্ধ কোন নেতিবাচক প্রভাব ফেলে? উত্তর হচ্ছে মানব সভ্যতা মানুষের দ্বারাই ধীরে ধীরে গড়ে ওঠে মানুষের চাওয়া পাওয়াকে চরিতার্থ করার জন্য। যুদ্ধ এসে মানবতার সেই শৌর্যময় নান্দনিক যে প্রকাশ, সেই প্রকাশকে ধ্বংসস্তূপে পরিণত করে। অসুখী একজন কবিতায় অসুখী একজনটি আসলে কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চিলির কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় অসুখী হলো অপেক্ষারতা মেয়েটির রূপকে সমগ্র স্বদেশ তথা মানবতা। তাছাড়াও প্রিয়তমার কাছে ফেরার পথ চেয়ে স্বয়ং কবি তথা কবিতা কথকও সুখী নয়। অর্থাৎ অসুখী একজন কবিতার সম্পূর্ণ উত্তর হচ্ছে, বা অসুখী একজনকে, সেটি সম্পূর্ণ উত্তর হচ্ছে এইটা। এইখানে বলে রাখি যে এই প্রশ্নোত্তরগুলো তোমরা যদি খাতার মধ্যে লিখে নিয়ে মুখস্থ করে প্র্যাকটিস করতে পারো, তাহলে আশা রাখছি এখান থেকে যে প্রশ্নে আসুক না কেন তোমরা তার সঠিক উত্তর লিখে আসতে পারবে। পরের প্রশ্নে আসি, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিলেন? তো উত্তর হচ্ছে যে উদ্ধৃতাংশে আমি হলেন কবিতা কথক, যিনি মাতৃভূমি ছেড়ে আসা সকল বেদনার্ত মানুষের প্রতিনিধি। কবিতা কথক কোনো সুদূরের পথে যাত্রাকালে তার প্রিয় নারীর ভালোবাসার বন্ধনকে ছেড়ে এসেছিলেন। তো এইখানে সেইটাকে বলা হচ্ছে। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় কথক চলে যাওয়ার আগে তাকে কি অবস্থায় ছেড়ে আসেন? অসুখী একজন কবিতায় কথক চলে যাওয়ার আগে তাকে, অর্থাৎ তার প্রিয়তমাকে, দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি চলে গিয়েছিলেন দূর থেকে, অনেক দূরে। আমাদের পরবর্তী প্রশ্ন, সে জানতো না, কে কি জানতো না? তো না, তার আগে আছে আমি চলে গেলাম দূর থেকে দূরে, এটা তো হলো। পরের, সে জানতো না, কে কি জানতো না? কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমা জানতেন না যে কথক আর কখনো তার কাছে ফিরে আসবেন না, সেই জন্যই এখানে না জানার প্রসঙ্গটি এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, হেঁটে গেল গির্জার এক নান, নান কাদের বলে? মঠবাসিনী খ্রিস্টান সন্ন্যাসিনীদের নান বলা হয়, অর্থাৎ যারা মঠের মধ্যে বা আমরা যাকে আশ্রম বলি, সেই আশ্রম জাতীয় যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান হয় সেখানে যারা থাকে, ধর্মীয় স্থান।
পরের প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, পংক্তিটির অর্থ লেখো। উত্তর হচ্ছে, কবিতা কথক তার প্রিয়তমা প্রিয়জনকে ছেড়ে সুদূরের পক্ষে যাত্রা করেছেন এবং তিনি আর ফিরে আসেননি। মাঝে বহু সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় তার স্মৃতি ক্রমশ ধূসর হয়ে আসে। পরের প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? যোদ্ধা তার প্রিয়তমাকে ছেড়ে বহু দূরে যাত্রা করেছেন। অতিক্রান্ত সময় যে ক্রমশ যোদ্ধার স্মৃতিকে ম্লান করেছে, তার ইঙ্গিতই ফুটে উঠেছে এই ঘাস জন্মানোর মধ্য দিয়ে। এই প্রত্যেকটি লাইন তার বিস্তারিত ব্যাখ্যা এই চ্যানেলের ভিডিওর মধ্যে আমি দিয়েছি। সেইখানে গিয়ে তোমরা অসুখী একজন কবিতার যে আলোচনামূলক ভিডিওটি আছে সেটি দেখে নিও, তাহলে তোমাদের কবিতাটি বুঝতেও যেমন সুবিধা হবে, সেরকমভাবে এই প্রশ্ন উত্তরগুলোর মানেটাও বুঝতে সুবিধা হবে। অত্যন্ত সুন্দর ভাষায় উত্তরগুলো এখানে লেখা আছে। নেমে এলো তার মাথার ওপর, কার মাথার ওপর কি নেমে আসার কথা বলা হয়েছে? চিলির কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে যান। বিরহ বেদনায় ভারাক্রান্ত তার মাথার উপর বছরগুলি নেমে আসে। পরের প্রশ্ন, বছরগুলো পার হওয়াকে কেন পাথরের মতো বলা হয়েছে? কবিতা কথকের ফিরে আসার অপেক্ষায় থাকা মেয়েটির বিচ্ছেদ বেদনা দীর্ঘতর হতে থাকে, তার হৃদয় ভারাক্রান্ত হয়। সেই কারণের জন্যই বছরগুলোকে পাথরের মতো গুরুভার বলে মনে হয়, অর্থাৎ অত্যন্ত ভারী বলে মনে হয়েছে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কেমনভাবে এলো? অসুখী একজন কবিতায় বলা হয়েছে, যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধকে আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? যুদ্ধ ধ্বংসাত্মক, সে আগুনের মতো সমস্ত কিছু পুড়িয়ে ছারখার করে দেয়। ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র আগ্নেয় পাহাড়ের লাভা উদ্গীরণের মতো তাদের নির্গত আগুনে সমস্ত কিছু নিঃশেষ করে দেয় বলেই এমন তুলনা করা হয়েছে। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় কারা খুন হলো? উত্তরটি হচ্ছে, আলোচ্য কবিতায় যুদ্ধবাজের হামলায় খুন হলো শিশু এবং বাড়ি। এখানে শিশু হলো পরবর্তী প্রজন্ম, দেশীয় সম্পদ, সরল নিষ্পাপ মনুষ্যত্বের প্রতীক, এবং অন্যদিকে বাড়ি হলো পরিবার, আশ্রয়, নিশ্চিন্ত নিরাপত্তা এবং শান্তি ও মানবিক সম্পর্কের বন্ধন। তো এই উত্তরটিতে তোমরা অসুখী একজন কবিতায় কারা খুন হলো এই উত্তরটি যেমন পেলে, তার পাশাপাশি আরও দুটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে, যে আলোচ্য কবিতায় শিশু কিসের প্রতীক এবং বাড়ি কিসের প্রতীক। যদি এই প্রশ্ন এসএকিউ থেকে আসে, তাহলে কিন্তু এইখান থেকে যে শিশু এবং বাড়ির যে প্রতীক দেওয়া হয়েছে সেটা লিখলেই তোমাদের উত্তর হয়ে যাবে। আসছি পরের প্রশ্নে, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? ভয়াবহ যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হয়েছিল, অর্থাৎ সেই যুদ্ধে শিশুদেরও রেহাই দেওয়া হয়নি এবং মানুষের বাসস্থানকেও ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। আসছি পরের প্রশ্নে, শিশু আর বাড়িরা খুন হলো, তো কিভাবে শিশু এবং বাড়িরা খুন হয়েছিল? উত্তর হচ্ছে, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় যুদ্ধ এসেছিল রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধের নৃশংসতায় খুন হয়েছিল অগণিত শিশু এবং বাড়ি। আসছি পরের প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটিকে? অসুখী একজন কবিতা কথকের প্রিয় নারী হলেন সেই মেয়েটি, যে আসলে কবিতা কথকের স্বদেশপ্রেম, নিজ দেশভূমি এবং দেশমাতৃকা, অর্থাৎ এদের প্রতীক হয়ে যিনি কবিতায় দেখা দিয়েছেন। সেই মেয়েটির মৃত্যু হলো না, কেন মৃত্যু হয়নি? কবি কথিত সেই মেয়েটি আসলে মাতৃকল্প দেশ, তার দেশপ্রেম মানবতাবাদের প্রতীক। সর্বগ্রাসী যুদ্ধে দেশীয় সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়, মৃত্যু হয় অগণিত মানুষের, তবু সেই ধ্বংসস্তূপের তলাতে বেঁচে থাকে প্রতীক্ষারত মেয়েটির অপেক্ষা তার প্রেম। আসলে এই প্রেম হচ্ছে চিরন্তন এবং শাশ্বত, অর্থাৎ দেশের প্রতি, জননীর প্রতি, দেশ জননীর প্রতি যে প্রেম, সেই প্রেম হচ্ছে চিরন্তন এবং তা হচ্ছে শাশ্বত। সমস্ত সমতলে ধরে গেল আগুন, এমন কেন হয়েছিল? কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় দেখা যায় যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে সমতলের মধ্যে। যেহেতু সমতল ভূমিতে জনবসতির পরিপূর্ণ বিকাশ, বেশিরভাগ মানুষই সেখানে বাস করেন, তাদের বসবাস, সেই কারণের জন্য সেখানে আগুনের প্রকোপ বেশি দেখা যায়। অসুখী একজন কবিতায় দেবতাদের শান্ত ও হলুদ বলা হয়েছে কেন? অসুখী একজন কবিতায় শান্ত কথার অর্থ হলো স্থবিরতা, হলুদ কথার অর্থ হলো পুরনো প্রাচীনপন্থী, অর্থাৎ যারা পুরনো ধ্যান ধারণাকে, অতীতকে আঁকড়ে ধরে বাঁচে। আসলে শান্ত ও হলুদের মাধ্যমে দেবতা তথা রক্ষণশীল ধর্মের মোহকেই এখানে ইঙ্গিত করা হয়েছে। পরের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা বছরের পর বছর কি করছিল? শান্ত হলুদ দেবতারা দীর্ঘ হাজার হাজার বছর ধরে তারা ধ্যানমগ্ন ছিল, অর্থাৎ মানুষের বিপর্যয় সম্বন্ধে তারা উদাসীন ছিল। মানুষের যখন খারাপ সময় এসেছে তখনও তাদের কিন্তু কোনো রকম কোনো তার জন্য যে চেষ্টা বা তার জন্য যে যে সমস্ত চিন্তাভাবনা, সেগুলোর কিন্তু কোনো প্রকাশ দেখা যায়নি। মন্দির থেকে দেবতাদের টুকরো টুকরো হয়ে পড়ে যাওয়ার অন্তর্নিহিত অর্থ কী, এর ইনার মিনিং, ভেতরের অর্থটি কী? কবির কাছে তার দেশ হচ্ছে মন্দির,
সেখানে যখন যুদ্ধ বাঁধে তখন দেবতাদের মতো পূজা আদায়কারী উচ্চকোটির মানুষেরাও যুদ্ধের আঘাতে টুকরো টুকরো হয়ে যায়, কেননা যুদ্ধ কাউকেই ছাড়ে না, মানে যুদ্ধের আঘাত থেকে কেউ মুক্তি পায় না, প্রত্যেককেই সেই যুদ্ধের আগুনে জ্বলতে হয়। শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, সেই শান্ত হলুদ দেবতাদের পরিণতি কি হয়েছিল? এই উত্তরটি হচ্ছে, রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলে হাজার বছর ধরে ধ্যানমগ্ন থাকা দেবতারা মন্দির থেকে পড়ে টুকরো হয়ে যায়। মানুষের জীবনে প্রভাবশালী শান্ত হলুদ দেবতারা বিধ্বংসী যুদ্ধে মানুষের রক্ষক হতে পারেনি, ফলে মূর্তির সঙ্গে সঙ্গে তাদের যে চিরাচরিত ধর্মবিশ্বাস, মানুষের তাদের উপর যে বিশ্বাস, সেই বিশ্বাসটিও ভেঙে যায়। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কেন? শান্ত হলুদ দেবতারা যারা সহস্র বছর ধরে ধ্যানে ডুবেছিল, যুদ্ধের আগ্রাসনে তারা মন্দির থেকে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল বলেই তারা কিন্তু আর স্বপ্ন দেখতে পারেনি। অসুখী একজন কবিতায় কবির স্বপ্ন বিজড়িত বাড়িটির পরিবেশটি কেমন ছিল? উত্তর হচ্ছে, কবির স্বপ্ন বিজড়িত সে মিষ্টি বাড়ির পরিবেশ ছিল, সেই পরিবেশের মধ্যে ছিল বারান্দা, যে বারান্দার মধ্যে ঝুলন্ত বিছানায় কবি একসময় ঘুমোতেন, এবং গোলাপি গাছ, চিমনি, জলতরঙ্গ সমস্ত কিছু সেখানে ছিল। সেই মিষ্টি বাড়ি, কবির সাধের মিষ্টি বাড়িটি কী হয়, মানে যুদ্ধের পরিণতিতে? তো এই কবিতায় কবি পাবলো নেরুদা মিষ্টি বাড়ি বলতে নিজের যে বাড়ি, সেই বাড়িটিকেই বুঝিয়েছেন, যার পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ, কারণ যুদ্ধের করাল গ্রাসে পড়ে তার বাড়ির সমস্ত কিছু মানে সমস্ত যে সৌন্দর্য, সুন্দর যা কিছু বিষয়, সে সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সে বাড়িটিও অস্তিত্ব হারিয়ে ফেলে, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এবং যুদ্ধের আগুনে সমস্ত কিছু কিন্তু জ্বলে পড়ে শেষ হয়ে যায়। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় গোলাপি গাছের কি বর্ণনা পাওয়া যায়? তো উত্তর হচ্ছে যে, অসুখী একজন কবিতায় কথকের বাড়ির কাছে যে গোলাপি গাছ ছিল, তার পাতা ছিল করতলের মতো প্রসারিত, এবং যুদ্ধের বিভৎসতায় কিন্তু সেটিও জ্বলে পুড়ে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, অর্থাৎ সেই গোলাপি গাছেরও কিন্তু কোনো রকম কোনো অস্তিত্ব ছিল না। আসছি পরের প্রশ্নে, সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়ে গেল? চূর্ণ হয়ে গেল কথকের বাড়ি, তার বারান্দা, একদা যেখানে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমিয়েছিলেন, এছাড়াও সেই গোলাপি গাছ যার ছিল ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, এই সমস্ত কিছুই সেখানে চূর্ণ হয়ে যায়। যেখানে ছিল শহর, সেখানকার কি অবস্থা হলো? যেখানে ছিল শহর, যুদ্ধের পর সেখানে ছড়িয়ে থাকলো কাঠকয়লা, দোমড়ানো কিছু লোহা, পাথরের মূর্তিগুলির যে বিভৎস মাথা, এবং রক্তের একটা কালো দাগ। আসছি পরের প্রশ্নে, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা বলতে কবি কি বুঝিয়েছেন? মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা বলতে কবি বুঝিয়েছেন, সমাজে যারা উচ্চ উজ্জ্বল মূর্তির মতো স্থাপিত ছিল, তাদের পতন ঘটেছে যুদ্ধের মাধ্যমে। রক্তের একটা কালো দাগ বলতে কবি কি বুঝিয়েছেন? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রক্তের দাগ শুকিয়ে গেলে কালো হয়ে যায়, যুদ্ধ ক্রমান্বয়ে হত্যা করে এবং মানুষের রক্ত ঝরায়। রক্তের কালো দাগ বলতে সেই হত্যার দুঃসময়ের স্মৃতিচিহ্নকে বোঝানো হয়েছে, এবং একই সঙ্গে সঙ্গে তার যে কালিমালিপ্ত অধ্যায়, সেই কালিমালিপ্ত অধ্যায় বা কলঙ্কজনক অধ্যায়কেও কিন্তু বোঝানো হয়েছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, আর শব্দটি ব্যবহারের কারণ কি? আর শব্দটি ব্যবহার করেছেন কবি কেবলমাত্র সেই মেয়েটি যে কবির প্রতীক্ষায় প্রহর গুনছে তা বোঝানোর জন্য। সেই মেয়েটি আমার অপেক্ষায়, এমন অপেক্ষার কারণ কি? প্রিয়জন প্রিয়জনেরই অপেক্ষায় থাকে, তাই কবিতা কথক বা কবি যাকে অপেক্ষায় রেখে একদা চলে গিয়েছিলেন, যত অঘটনই ঘটুক না কেন তার অপেক্ষা কিন্তু শেষ হয় না। প্রিয় মানুষের উদ্দেশ্যে তার যে অপেক্ষা, সে অপেক্ষা নিরন্তর, এবং সেটা কিন্তু চলতে থাকে। যুদ্ধের পরিণতিতে মেয়েটির কি অবস্থা হয়েছিল? পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় যুদ্ধের বিভৎসতা কেড়ে নেয় অসংখ্য মানুষের প্রাণ, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয়নি, কারণ সে শুধু দরজায় কথকের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ে মাত্র নয়, সে হচ্ছে কথকের মাতৃভূমি, আসলে তিনি হচ্ছেন মানবতার প্রতীক। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ এসএকিউ। এবার আমরা আমাদের আজকের আলোচনার দ্বিতীয় পর্বের অংশে আসছি, যেখানে আমরা এমসিকিউ প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব। পাবলো নেরুদা ছিলেন, উত্তর হচ্ছে, চিলির কবি এবং রাজনীতিবিদ। পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার কত সালে পান? উত্তর হচ্ছে 1971 সালে। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে এক্সট্রা ভাগারিয়া, যেটা একদম আলোচনার শুরুতে বলেছিলাম, এগুলো মনে রাখার জন্য। পরের প্রশ্ন হচ্ছে, অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অর্থাৎ অনুবাদ করার পর নবারুণ ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে। অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে স্প্যানিশ ভাষায়। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় মোট পংক্তি সংখ্যা কত? উত্তর হচ্ছে 32টি। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, কোথায় দাঁড় করিয়ে রেখে? উত্তর হচ্ছে দরজায়। হেঁটে গেল গির্জার এক ড্যাশ, শূন্যস্থান যে শব্দটি বসবে সেটি হচ্ছে নান। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, এরপর কত বছর কেটে যায়? উত্তর হচ্ছে 1 বছর, 1 বছর। বৃষ্টিতে ধুয়ে দিল, কি ধুয়ে দিয়েছিল? উত্তর হচ্ছে পায়ের দাগ।
বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। বছরগুলো তার মাথার ওপরে নেমে এসেছিল কিভাবে? পরপর পাথরের মতো। তারপর যুদ্ধ এলো। এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? এটা হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ। ড্যাশ ধরে গেল আগুন। কোথায় আগুন ধরে গিয়েছিল? সমস্ত সমতলে। দেবতাদের চেহারা ছিল কেমন? শান্ত হলুদ। ডুবেছিল ধ্যানে। ধ্যানে ডুবেছিল কারা? উত্তর হচ্ছে দেবতারা, এবং তারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল। সেটি আমাদের পরের অংশের প্রশ্নতে আসছি। ডুবেছিল ধ্যানে। তো এই ধ্যানটি কতদিনের ধ্যান? উত্তর হচ্ছে প্রায় 1000 বছর, অর্থাৎ 1000 বছর ধরে তারা এই ধ্যানের মধ্যে ডুবেছিল। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। কে? উত্তর হচ্ছে শান্ত হলুদ দেবতারা। তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে কারা স্বপ্ন দেখতে পারেনি? শান্ত হলুদ দেবতারা। অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন কোথায়? ঝুলন্ত বিছানায়। অসুখী একজন কবিতায় গাছকে কোন রঙের সঙ্গে তুলনা করা হয়েছে? গোলাপি গাছ, কবির বাড়ির মধ্যে যে গাছটি ছিল। জলতরঙ্গ কি? জলতরঙ্গ হচ্ছে বিশেষ এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ। মিষ্টি বাড়ির জলতরঙ্গটি কোন সময়ের? প্রাচীন, কারণ বইয়ের মধ্যে উল্লেখ আছে প্রাচীন জলতরঙ্গ। যেখানে ছিল শহর সেখানে ছড়ি রইল। কি ছড়ি রইল? কাঠকয়লা। মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। মৃত পাথরের মূর্তিগুলি আসলে কিসের? এগুলি হচ্ছে মৃতদেহ। পরের প্রশ্ন, একটা কালো দাগ। দাগটি কিসের ছিল? রক্তের কালো দাগ। মেয়েটি কার জন্য অপেক্ষা করেছে? কথক বা কবির জন্য। অসুখী একজন কবিতায় কোন মেয়েটির উল্লেখ আছে বা সেই মেয়েটির উল্লেখ আছে মোট কতবার? উত্তর হচ্ছে 2বার। অসুখী একজন কবিতায় প্রিয়জনের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মেয়েটি আসলে কিসের প্রতীক? তো উত্তর হচ্ছে সি, দুঃখিত মানে দুঃখী মাতৃভূমির প্রতীক। আমাদের অসুখী একজন কবিতার থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ এবং এসিকিউ আলোচনা ছিল, আলোচনাটি এখানে শেষ হলো। প্রশ্নোত্তরগুলি প্রত্যেকে খাতার মধ্যে লিখে নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করো, মুখস্থ করো। আশা রাখছি তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং তোমাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে, আলোচনা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, প্রত্যেকে নিজের প্রিপারেশন ঠিকঠাকভাবে তৈরি করো।